হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গুড প্রমোটার যারা আছেন তারা কিভাবে নিজের কোম্পানির দিকে নজর দেন এবং সেই কারণের জন্য তাদের একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ডেপ্ট। ওকে, ডেপ্ট কথার অর্থ হচ্ছে ধার দেওয়া। সুতরাং কোনো একটা পার্টিকুলার কোম্পানি তার যদি ডেপ্টের পরিমাণ অনেক বেশি থাকে বা তার যদি ধারের পরিমাণ অনেক বেশি থাকে, সেই কোম্পানিগুলোর প্রফিট করতে কিন্তু অনেক ডিফিকাল্টিস হয়। এবার যেহেতু তাদের প্রফিট করতে ডিফিকাল্টিস হয়, তখন যে সমস্যাটা দেখা দেয়, তাদের কিন্তু একটা বিশাল বড় পরিমাণ অংশ, প্রফিটের একটা বিশাল বড় পরিমাণ অংশ কিন্তু তাদের নিজেদের ধারের ইন্টারেস্ট মেটাতে গিয়ে চলে যায়। সেই কারণের জন্য তার ইপিএস কোনোভাবেই বাড়তে পারে না। ইপিএস কথার অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার। এখন কোনো কোম্পানি যদি ইপিএস না বৃদ্ধি পায়, তাহলে সেই কোম্পানিটা কিন্তু কখনোই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে না, বা শেয়ার বাজারে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কিন্তু ভালো দেখাতে পারবে না। ডেপ্ট এমন একটা জিনিস বা ধার নেওয়া এমন একটা জিনিস, এটা যদি কন্টিনিউয়াস কোনো ব্যক্তি নিতে থাকেন, তারও জীবনে যেরকম সমস্যা হয়, এক্স্যাক্টলি সেম প্রকার সমস্যা হয় হচ্ছে যদি কোনো কোম্পানি ধার নিতে থাকে কনস্ট্যান্টলি। আমি একটা খুব স্ট্রং কোম্পানির একটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে টাটা মোটরস। এখানে আমি টাটা মোটরসের প্রফিট অ্যান্ড লসের চার্টটা খুলে রেখেছি। আমি যা কিছু ইউজ করছি সেটা screener.in থেকে ইউজ করছি। আপনারা চাইলে screener.in থেকে প্রত্যেকটা ইনফরমেশন পেতে পারেন এবং এটা ফ্রি অফ কস্ট। যদি আপনি আরও ডিটেলসে এই জাতীয় ইনফরমেশন পেতে চান, তখন screener.com-এ আপনাকে পেড ভার্সন নিতে হবে, বাট ফ্রি ভার্সন ইজ কোয়াইট সাফিসিয়েন্ট, আমি এটুকু বলতে পারি। কারণ ফ্রি ভার্সন থেকে আপনি মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন ইনফরমেশন, যেটা খুবই মূল্যবান যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান। তো এখন টাটা মোটরসের যে যদি আমরা ব্যালেন্স শিটটার দিকে নজর দিই, অর্থাৎ টোটাল ইকুইটি ক্যাপিটাল থেকে শুরু করে কি তার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, আমরা দেখতে পাচ্ছি টাটা মোটরস কিন্তু কন্টিনিউয়াসলি নিজের এই যে বরোয়িংসটা আছে বা ধারটা আছে, এই বরোয়িংসটা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়িয়ে গিয়েছে। এই বরোয়িংসটা বাড়ানোর জন্য জাস্ট এই সেপ্টেম্বর কোয়ার্টার থেকে সে তার বরোয়িংস কিছুটা কমাতে শুরু করেছে। মার্চ 2023 থেকে কিছুটা করে কমাতে শুরু করেছে, বাট তার আগে কিন্তু টাটা মোটরসের বরোয়িংস প্রচুর বেশি ছিল, অর্থাৎ তারা যে লোন নিয়েছে সেই লোনটা প্রচণ্ড বেশি ছিল। এই লোনটা টাটা মোটরসকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমি জাস্ট সেই জিনিসটা তাদের ফাইন্যান্সিয়াল যে পিএনএল রিপোর্ট আছে, সেই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকেই দেখাচ্ছি। এখন যদি ওর সেলস থেকে শুরু করে সমস্ত কিছু কনস্ট্যান্ট থাকে, কেবলমাত্র আমরা এই পোর্শনটা দেখব, অর্থাৎ ইন্টারেস্ট পোর্শনটা। দেখুন, টাটা মোটরসকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর এর যেটা প্রফিট হয়, সাপোজ ফর এক্সাম্পল 2019-এ 24,000 কোটি টাকার প্রফিট, তার মধ্যে 1/4 মোটামুটি দিয়েই দিতে হয়েছে ইন্টারেস্ট হিসাবে। মার্চ 2020-তে তো অবস্থা আরও খারাপ, কারণ হচ্ছে মোটামুটি দেখুন 40% মতো টাকা তার দিয়ে দিতে হয়েছে কিন্তু ইন্টারেস্ট হিসাবে। সিমিলারলি প্রত্যেক বছর যদি তার 25% প্রফিটের পার্টই ইন্টারেস্ট হিসাবে চলে যায়, তার জন্য তার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইপিএসগুলো কিন্তু নেগেটিভে চলে যাচ্ছে, রাইট? অর্থাৎ ইপিএস কিন্তু কমে যাচ্ছে। ইপিএস কথার অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার। ইপিএস কমে যাওয়ার জন্য এর কিন্তু গ্রোথ যেটা হওয়ার কথা ছিল, বা এই কোম্পানিটার যে পজিটিভ একটা আউটলুক থাকার কথা, সেই আউটলুকটা কিন্তু তৈরি হচ্ছে না। ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে এর প্রফিটের পরিমাণ প্রচুর বেড়েছে এবং তার সাথে সাথে ইন্টারেস্টের পরিমাণও দেখুন কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে, এই জিনিসটা যদি হতে থাকে গ্লোবাল মার্কেটে বা যেখান থেকে এই ইন্টারেস্টটা নেওয়া হয়েছে, সেখানে ইন্টারেস্ট রেট যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু কোম্পানি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাইট? কিন্তু প্রফিট শেয়ার প্রাইস কেন বাড়ছে? কারণ নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট যেটা আছে সেটা কনস্ট্যান্টলি কোম্পানির বাড়তে থাকছে, যেটা আগে ছিল মোটামুটি ধরুন এখানে নেগেটিভে ছিল, সেই জায়গাটা পজিটিভে এসছে বলে, মার্চ 2023 থেকে পজিটিভে এসছে বলে কোম্পানি কিন্তু নিজের যে
জায়গাটা ছিল সেই জায়গায় আপনারা যদি দেখেন প্রফিট বিফোর ট্যাক্স সেটার থেকে কন্টিনিউয়াসলিও ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভমেন্ট করেছে এবং এই ইমপ্রুভমেন্টটা কিন্তু শেয়ার হোল্ডাররা দেখছেন বা সেই কারণে এই পার্টিকুলার শেয়ারটার ডিম্যান্ড বেড়েছে। বাট যদি দেখা যেত টাটা মোটরস তার এই যে ইন্টারেস্টের পরিমাণটা আছে এটাকে যদি কমাতে পারতো, এবং এটা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে বড়োইংসের জন্য বা ধারের জন্য, এই ধারটা যদি তার না থাকতো তাহলে কিন্তু ধীরে ধীরে টাটা মোটরস অনেক ভালো একটা সিচুয়েশনে যেতে পারতো, যেটা আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি এবং জাস্ট এই কোম্পানি ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে। সুতরাং মেইন যেটা কথা সেটা হচ্ছে আপনাকে ডেপ্ট ফ্রি কোম্পানিগুলোর দিকে নজর রাখতে হবে। অ্যাটলিস্ট ডেপ্ট ফ্রি যদি কমপ্লিটলি নাও হয় সেক্ষেত্রে নেট ডেপ্ট ফ্রি কোম্পানির দিকে নজর রাখতে হবে, অর্থাৎ আপনার কোম্পানির যে পরিমাণ সারপ্লাস মানি আছে বা এক্সেস মানি আছে বা ক্যাশ ফ্লো হচ্ছে তার থেকে তার ডেপ্টের পরিমাণ যেন অনেক কম হয়, নট ক্যাশ ফ্লো বাট তার যে অপারেটিং প্রফিট মার্জিন যেটা রয়েছে সেটা যেন ধীরে ধীরে বাড়ে। এই রকম কোম্পানিগুলোতে আপনি যদি ইনভেস্ট করা শুরু করেন তাহলে, এবং এই জাতীয় ফাইন্যান্সিয়ালসগুলো দেখে যদি আপনি ইনভেস্ট করা শুরু করেন সেক্ষেত্রে আপনার কিন্তু শেয়ার বাজার থেকে ভ্যালু ইনভেস্টিংয়ের থ্রুতে কিন্তু প্রফিট বানানোটা অনেক বেশি ইজি হবে। বা সেই সমস্ত প্রমোটারদের দিকে নজর দিন যারা নিজেদের ডেপ্টকে রিডিউস করেছে। আমি যদি এইখানে খুলে রাখি যে কোন কোন প্রমোটার তাদের নিজেদের প্রমোটার হোল্ডিংকে বাড়িয়েছে এবং ডেপ্টটাকে রিডিউস করেছে, আপনি কিন্তু সেক্ষেত্রে একটা বড় লিস্ট পেয়ে যাবেন। আপনি এই জাতীয় লিস্টগুলোকে নিয়ে যদি কন্টিনিউয়াসলি এই স্টকগুলোকে দেখতে শুরু করেন এবং আপনার রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজ করে বা সেই জাতীয় প্ল্যানিং করে যদি আপনি স্টকগুলোতে এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটেবিলিটির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়বে। কারণ কোনো একটা প্রমোটার সে যদি তার ডেপ্টকে কমাতে পারে অর্থাৎ ধারকে কমায় এবং তার সাথে সাথে যদি নিজের প্রমোটার হোল্ডিংকে বাড়ায় তাহলে কোম্পানির ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা বিশাল বড় পজিটিভ জিনিস এবং সেই পজিটিভিটিটা শেয়ার হোল্ডাররাও লক্ষ্য করবেন এবং শেয়ার হোল্ডাররা তারপরে সেই কোম্পানিটার প্রতি ইন্টারেস্টেড হবেন এবং ধীরে ধীরে তার প্রফিটেবিলিটি বা প্রফিট মার্জিন কিন্তু বাড়তে শুরু করবে। সুতরাং আপনি একটা লিস্ট বের করুন যে ইন্ডিয়ান স্টক মার্কেটে কোন কোন কোম্পানিগুলো রয়েছে যারা হচ্ছে ডেপ্ট ফ্রি কোম্পানি। সেই ডেপ্ট ফ্রি কোম্পানিগুলোর উপর আপনি দেখতে শুরু করুন যে কিভাবে আপনি সেখানে এন্ট্রি পেতে পারেন, তার পি রেশিও যখন কম থাকবে, তার বিভিন্ন রকম ইপিএস গ্রোথ যদি হয় ইত্যাদি বিভিন্ন রকম প্যারামিটারগুলোর দিকে নজর রাখতে শুরু করুন। তারপরে সেই সমস্ত স্টকগুলোকে দীর্ঘদিন ধরে ফলো করুন, কোয়ার্টার অন কোয়ার্টার তারা অ্যাকচুয়ালি কি করতে চাইছে সেই অনুযায়ী দেখে তারপরে কিন্তু আপনি ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য এগিয়ে যান। যদি আপনি এই জিনিসগুলো না জানেন বা এইগুলো যদি আপনি না করেন এবং ডেপ্টের দিকটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার মানে যে ইনভেস্টেড অ্যামাউন্ট বা যে প্রফিটেবিলিটি আপনি তৈরি করবেন ভাবছেন সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সুতরাং ডেপ্ট হচ্ছে একটা বড় জিনিস। আপনারা যদি দেখেন সুজলনের মতো কোম্পানি বা রিলায়েন্স পাওয়ার বা আপনি যদি দেখেন কিংফিশার এয়ারলাইন্স, যে কোম্পানিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা যে কোম্পানিগুলোর প্রমোটাররা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি তার কিন্তু মেইন কারণ ছিল ডেপ্ট। সুতরাং দেখার চেষ্টা করুন যে কোম্পানি কিভাবে নিজের ডেপ্টকে দেখছে। যদি তার ডেপ্ট বা ধারকে যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারে তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেক আগে যাবে। আমি একটা এক্সাম্পল দিই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2015-16 সালে একটা টার্ম এনেছিল যে নেট ডেপ্ট ফ্রি। নেট ডেট ফ্রি কথার অর্থ হচ্ছে তার যে টোটাল অ্যাসেট আছে তার থেকে তার লায়াবিলিটিস পরিমাণ অনেক কম বা তার ডেপ্টের পরিমাণ অনেক কম। তো সেই নেট ডেট ফ্রি হওয়ার পর কিন্তু রিলায়েন্সের মধ্যে একটা বিশাল বড় গ্রোথ এসছে, রাইট? সুতরাং সবসময় চেষ্টা করুন এই ডেট ফ্রি কোম্পানিগুলোকে দেখতে এবং সেই কোম্পানিগুলোর মধ্যে নিজের পজিশন বানানোর অ্যাকর্ডিং টু মানে তার অন্যান্য প্যারামিটারগুলোর দিকেও লক্ষ্য রেখে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি। নেক্সট ডে আমরা আরও ইম্পর্টেন্ট জিনিসগুলোর দিকে দেখব, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে পড়তে হয়, ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয়, তার সাথে অ্যানুয়াল রিপোর্ট কিভাবে পড়তে হয়। এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্টকে আমরা দেখার চেষ্টা করব এবং সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।